চলতেছে ক্লাস 7 মার্কের কালে নাই কত তারিখ 18 ক্লাস 7 তো আমাদের কি বলছি যে কিছু বেসিক টার্ম এন্ড ডেফিনিশন আছে যেটা এভালুয়েশনের সাথে রিলেটেড এই জিনিসগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখতে হবে যাতে পার্টটা এই টার্মসগুলো বিভিন্ন আমরা যখন পার্টিকুলারলি ফ্লো চার্টের বিভিন্ন বলছি যে ফ্লো চার্টের আমরা পয়েন্টগুলো ধরে ধরে ইন ডিটেইলস করব যেমন আমরা প্যাটার্ন মডেল করছি আমরা মার্কআপ করছি সো মার্কআপ করে আমাদের যে ইয়াগুলো আছে এগুলো আমরা করব কিন্তু আপনাদের এই বেসিক টার্মস এন্ড ডেফিনিশনগুলো জানতে হবে আমি মূলত পুরোটাকে ইন্টারেস্টিং করার জন্য মাঝে মাঝে অন্য জিনিসগুলো আপনাদেরকে পড়াচ্ছি ঠিক আছে যেমন আপনাদেরকে ওই যে শার্ট প্যান্টের চিত্র আঁকতে দিলাম এটা মূলত ইন্টারেস্টিং করার জন্য যে আপনারা যাতে শার্ট প্যান্টের কোন কোন পার্টস গুলা কি এই জিনিসটা যাতে আপনারা চিনেন যেমন আপনার শার্টে কয়টা কম্পোনেন্ট আছে আপনার টি-শার্টে কয়টা কম্পোনেন্ট আছে আমরা কিন্তু এমনি মৌখিকভাবে বলতে পারি বাট এটা এক্স্যাক্টলি কয়টা আছে এটা তো জানতে হবে এজ এ মানে এমআরএল স্পেশালিস্ট বা এমআরএল মেজর যদি আপনারা নেন ডিএসসি শেষে এটা হচ্ছে এই এবিলিটিটা অর্জন করতে হবে আপনাদের মুখে যেটা জানেন এটা না নিয়ে ইঞ্জিনিয়ারিং ভাবে এটা ম্যাক্সিমাম কোয়ার্টার মানে কিভাবে থাকে এই জিনিসগুলো জানতে হবে তো ওইটা তো আমি কাজ দিচ্ছি ওই করবেন আমি স্লাইড দিয়ে দেবো এখন দেখেন কিছু টার্মস এন্ড ডেফিনিশন হ্যাঁ বলছে প্রথমটা কি খুবই ইম্পর্টেন্ট ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এন্ড ফরওয়ার্ড লিঙ্কেজ খুবই ইম্পর্টেন্ট দুটো টার্ম কেন বলতেছি আচ্ছা আমাদের দেশে যে গার্মেন্টস গুলো আছে হ্যাঁ ফরওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ডটাতে আছে না আচ্ছা দুটো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দেওয়া যাই হোক তো আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর বেস করে আমাদের বাংলাদেশের অর্থনীতি যে টিকে আছে সো এইখানে আমাদের কি হয় মূলত সিনারিওটা কি আমরা দেখি যে এত বিলিয়ন ডলার রপ্তানি করা হচ্ছে এত বিলিয়ন ইনকাম হচ্ছে বা জিনিসটা কিন্তু অতটাও অ্যামাউন্টে অতটাও আমাদের থাকে না কেন থাকে না কারণ আমরা যে ইন্ডাস্ট্রিয়াল যে আমরা কাজগুলো করতেছি এগুলা যে র মেটেরিয়ালস গুলা যেমন আপনি সুতা উৎপন্ন করতেছেন ঠিক আছে বাট তুলাটা কিন্তু আপনি বাইরে থেকে আবার কিনে নিয়ে আসতেছেন সো তুলাটা যদি আপনি বাইরে থেকে কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসে আপনি সুতা বানান সেই সুতার কাপড় বানান এবং কাপড়টাকে যদি আপনি মানে ডায়ারিং করে আপনি গার্মেন্টস বানান সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের পরিমাণটা অনেক কম কিন্তু ওই তুলাটা যদি আপনি দেশেই পাইতেন নিজে যদি থাকতো তাহলে লাভ ভালো হতো না তো র মেটেরিয়ালস বলতে আমরা কি বুঝি প্রতিটা সেগমেন্টে একটা করে র মেটেরিয়ালস থাকে যেমন স্পিনিং সেক্টরের ক্ষেত্রে র মেটেরিয়ালস হচ্ছে তুলা তারপর হচ্ছে গার্মেন্টস এর ক্ষেত্রে র মেটেরিয়ালস হচ্ছে ফেব্রিক যেটা দিয়ে আমরা কাজ করি ডাইং এর ক্ষেত্রে র মেটেরিয়ালস হচ্ছে গ্রে ফেব্রিক এবং ফেব্রিক যে ইন্ডাস্ট্রিগুলো এগুলোর ক্ষেত্রে র মেটেরিয়ালস হচ্ছে সুতা ঠিক আছে কারণ আমরা সুতাটাকে নিয়ে দেন হচ্ছে ফেব্রিক বানাই সো এই যে র মেটেরিয়ালস গুলো এগুলা যদি আমরা বিদেশ থেকে আবার কিনে নিয়ে আসি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় আমরা যে গার্মেন্টস গুলো প্রোডিউস করি ফেব্রিকও তারা পাঠায় দেয় ইভেন বিভিন্ন বায়াররা করে কি ওই যে আপনাদের একটা টার্ম আছে না যে জিএসপি তারপর হচ্ছে কোটা কোটা এই জিনিসগুলোতে হয় কি ওরাই ফিটিংস অ্যাকসেসরিজ ওরাই ফেব্রিক সব পাঠায় দেয় বাইরের থেকে আপনি জাস্ট হচ্ছে এখানে কাজটা করতেছেন কাজটা করে আবার ওদেরকে সব প্রোডাক্টগুলো দিয়ে দিতে হচ্ছে আপনি কিন্তু সেল করতে পারতেছেন না কাউকে এটা কাইন্ড অফ কি রকম বলেন তো কাইন্ড অফ কাজের লোকের মতো তাই না কাজের লোকের মতো না বাসাগুলো আসে কাগজগুলো দিয়ে দেয় সব দিয়ে দেয় সব কিছু ইয়া করে আবার রেখে যায় কাইন্ড অফ এরকমই কিছুটা কিন্তু এরকম না জাস্ট এক্সাম্পল স্যার বাংলাদেশে কিন্তু 50 হয় কিন্তু অতটা বেশি না কম তো যাই হোক আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে সো এই বের হয়ে আসার জন্য আমাদের ব্যাকওয়ার্ড লিংকেজ এবং ফরওয়ার্ড লিংকেজ বাড়াইতে হবে আমি এই কথাগুলো মূলত এই দুটো টার্ম বোঝানোর জন্য বলছি এখন বলেন ব্যাকওয়ার্ড লিংকেজ ফরওয়ার্ড লিংকেজ কি মানে আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য ব্যাকওয়ার্ড লিংকেজ ফরওয়ার্ড লিংকেজটা বাড়াইতে হবে ব্যাকওয়ার্ড লিংকেজ হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রি যেই পর্যায়ে আছেন ধরেন আপনি এবারে ইন্ডাস্ট্রি সো এভারেজ ইন্ডাস্ট্রি ব্যাকওয়ার্ড লিংকেজ এভারেজ ইন্ডাস্ট্রি
ইন্ডাস্ট্রি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে ডাইং ইন্ডাস্ট্রি, ডাইং ইন্ডাস্ট্রি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে ফ্যাব্রিক, ফ্যাব্রিকের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে স্পিনিং, মানে যে র ম্যাটেরিয়ালসটা সাপ্লাই দিচ্ছে ওই র ম্যাটেরিয়ালসটা যে ইন্ডাস্ট্রি পাচ্ছে। এখন আপনার যদি বাংলাদেশে যদি সব এইভাবে যদি থাকে তাহলে আমাদের লাভের পরিমাণটা বেশি হবে, আমাদের ইকোনমিটাও বাড়বে, ঠিক আছে। আর যদি আপনি র ম্যাটেরিয়ালস বাইরে থেকে কিনে নিয়ে আসেন, সবকিছু বাইরে থেকে কিনে আনেন, হ্যাঁ, তো এখানে লাভের পরিমাণটা অনেক কম এবং এটার ডেভেলপমেন্টটা অনেক স্লোলি হয়। যদিও দেখায় যে 1 টাকার আমি প্রোডাক্ট বিক্রি করে দিচ্ছি, বাট আপনারা ওই প্রোডাক্ট বিক্রি করতে চাই $100 যদি প্রোডাক্ট বিক্রি করছেন $80 আপনার র ম্যাটেরিয়ালস কিনতে গেছে। সো আপনি তো খরচ করছেন, আপনি তো বাইরে দেশে ওই জিনিসটা পাঠিয়েছেন। সো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ টার্মটা কি বোঝা গেছে? মানে আমার যে জায়গাতে আছি, যেমন ডাইং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিন্তু ফ্যাব্রিক ইন্ডাস্ট্রি, কারণ ফ্যাব্রিকটা তারা সাপ্লাই দেয়। কারণ ফরওয়ার্ড লিঙ্কেজ কোনগুলা, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ফরওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে বিভিন্ন ধরনের যে মার্কেটিং এর জায়গাগুলো, গার্মেন্টসগুলো আমি বানাই না, বানানোর পরে এটা যদি সেল যারা করে, যে ব্র্যান্ডগুলো সেল করে, এই লিঙ্কেজটা যদি আপনি বাড়াইতে পারেন তাহলে আরো ভালো। বড় কোম্পানি তারা সবগুলো বাইরে, যেমন H&M, Adidas, Puma, দেখছেন না, সব তো বাইরে। তো আমাদের উচিত আমাদের দেশীয় বায়ার করা, মানে দেশীয় ব্র্যান্ড তৈরি করা। সো আমরা যে প্রোডাক্টগুলো উৎপন্ন করতেছি, এই প্রোডাক্টগুলো তো আমরা বাইরের দেশে, মানে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বাইরের দেশে দিচ্ছি, H&M কে দিচ্ছি, Adidas কে দিচ্ছি, বড় বড় বায়ারদেরকে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি। তারা কি করতেছে? তারা আবার সেল করতেছে, তারা আবার বাংলাদেশের মানুষের কাছে সেল করে ওই প্রোডাক্টটা। বুঝতে পারছেন সিনারিওটা? তার মানে আপনাদেরকে মানে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এই কাজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখেন, তারপরে আছে বারটেক। বারটেক restitching over a very short length to give and increase the area at high load bearing strength. Bartek. আমি কি করব? এগুলো সব যেগুলো পড়াচ্ছি ক্লাস শেষে হচ্ছে সবাইকে ইন্ডিভিজুয়ালি বলবো, এই জন্য লিখে রাখতেছি যে কোনটা কি মনোযোগ দিতে দেন, তাহলে কিন্তু খবর আছে। বিশেষ করে আপনার বারটেকটা দেখেন, বুঝতে পারতেছেন? এটা দেখা যায় মানে একটা নির্দিষ্ট জায়গায় দেখবেন পেন্টের ব্লেড লুপের এই মাথাগুলোতে, প্লাস হচ্ছে পকেটের কোণাগুলোতে দেখবেন এই ভিতরে রিস্টিচিং, ঘন ঘন স্টিচ দেওয়া হয়। ফ্যাশনের জন্য না, কারণ আমার ওই জায়গাটাতে লোড বেয়ারিং প্রপার্টিসটা থাকে, ওখানে লোড বেশি পড়ে। যেমন পকেটে, আপনি যখন পকেটে কোনো কিছু রাখেন, পকেটের এই যে ওপেনিং গুলো আছে না, এই ওপেনিং গুলোতে হচ্ছে লোড বেশি পড়ে। ধরেন ভারী আমরা পকেটে রাখছি, সো পকেটে তো সবসময় লোড পড়ে। এগুলা যদি একদম এই নরমাল স্টিচের মতো যেগুলো আপনি দিবেন সেগুলো যদি দেন, এখানে কিন্তু অনেক বেশি, আপনি অনেক বেশি না রাখলেও আপনি তো ফ্রিকোয়েন্টলি প্রতিদিন রাখতেছেন না, তো এই জায়গাগুলো ফেসে যেতে পারে, সুতাগুলো খুলে যেতে পারে। এই জন্য লোড বেয়ারিং প্রপার্টিস পাওয়ার জন্য, যেমন এইটা কিন্তু অনেক বেশি লোড বেয়ার করে, বেয়ারিং টুকগুলো, ঠিক আছে, পুরো পেইন্টটাকে হচ্ছে সে ধরে রাখবে হ্যাঙ্গিং অবস্থায়। সো এগুলাতে দেখবেন যে রিস্টিচিং করা, রিস্টিচিং বারবার করে, মানে একটা জায়গায় শর্ট লেন্থের একটা জায়গায় বারবার করে রিস্টিচিং করা, ওই জায়গাটা স্টিচিং এরিয়াটা ইনক্রিজ করা যাতে হাই লোড বেয়ারিং স্ট্রেংথ এই প্রপার্টিসটা পাওয়া যায় ফর ইন্টেন্স বেয়ারিং লুপস এন্ড ইচ কর্নার অফ পকেট আর বারটেক। বুঝা গেছে? বলেন তো। জি না স্যার, আমরা সহজ করে মানে একটু শুনেন, আমাদের গার্মেন্টসে কিছু কিছু কম্পোনেন্টের ক্ষেত্রে আমাদের ওই জায়গাগুলোতে লোড বেশি পড়ে। যেমন আপনি যখন ফ্রিকোয়েন্টলি কোনো কিছু ইউজ করেন, আপনার পেইন্টে দেখবেন প্রথম যে জায়গাটা ক্ষয় হয় অথবা সাদা হয়ে যায়, এগুলো না, তার জন্য আপনি হাঁটতেছেন এই জায়গাগুলোতে বেশি পরিমাণে ফোর্স করতেছে, এবং এইখানে যেটা করতেছে এই জায়গাটা সেটা পড়ে না, তো ওই জায়গাগুলো ভালো থাকে। এরকম আমাদের পোশাকে অনেক জায়গা আছে যেগুলাতে আমাদের লোড পড়ে, ফোর্স পড়ে, কিন্তু ওই জায়গাগুলো যদি আপনি নরমাল এক্সিকিউটিভ গোটা বডিতে যেভাবে সেলাই করছেন ওই জায়গাগুলো ওভাবে যদি সেলাই করেন, তাহলে ফ্রিকোয়েন্টলি আপনি
যখন 100 বার রাখবেন এটা যখন এই যে চাপ পড়তেছে না এই যে রিস্টিচিং করা না এটা যখন চাপ পড়তেছে যখন এটা 100 বার করবেন 500 বার করবেন 1000 বার করবেন এটা নষ্ট হয়ে যাবে আর আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে একটা নিয়ম কি একটা গার্মেন্টসের ক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের যদি ক্ষতি হয় পুরো গার্মেন্টসটা হচ্ছে ক্ষতি হয় দেখি পরে হেনের মধ্যে অনেক দেখুন কোয়ালিটিফুল কাপড় পাওয়া যায় কেন পাওয়া যায় এগুলোর মধ্যে কোনো ত্রুটি আছে এগুলো মিলে না প্যাটার্নে মিলে নাই তারপর এস সাইজের হাতা হচ্ছে এল সাইজের বডির সাথে লাগাই দিয়েছে বুঝতে পারবেন না এই জন্য এগুলো ভেঙে আসছে কোন জায়গায় স্পট আছে কোন জায়গায় হোল আছে রিস্টিচিং হয়ে গেছে রিস্টিচিং ঠিক ব্রোকেন স্টিচ হয়ে গেছে সো এই জিনিসগুলোর জন্য মূলত এগুলো রিজেক্ট হইছে তো আমাদের যাতে ওই জিনিসটা না হয় এবং গার্মেন্টসের মধ্যে যাতে ফোল্ডটা না ধরা হয় এই জন্য বিভিন্ন জায়গায় এই যে বার টেকটা দেওয়া বুঝা গেছে বার টেকের চিত্র ওখানে দেওয়া আছে বিশেষ করে বেল লুপ এবং পকেটের কর্নারগুলোর ক্ষেত্রে বুঝা গেছে ধরবো কিন্তু আর জায়গাগুলোতে আর কি স্টিচ বেশি দেওয়ার বার টেক ওইটা রিস্টিচিং একটা জায়গায় রিস্টিচ মানে বারবার স্টিচ disposable garments এটা মানে বুঝেন যে গার্মেন্টসটা একবার পরার পর ফেলে দিতে হয় এটা হচ্ছে disposable garments মানে ওয়ান টাইম গার্মেন্টস এটা বলতে পারেন একবার ইউজ করার পরে যেমন কি বলছে দেখেন the garments which are not used further after using once the garments which are thrown after using once are called disposable garments বুঝা গেছে যেমন আমরা পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট করোনার সময় অনেক পড়ছিল না মানুষ খেয়াল আছে না পিপি তারপর মাস্ক গাউন এই জিনিসগুলো এগুলো ডিসপোজেবল গার্মেন্টস যেটা একবার ইউজ করার পরে যে গার্মেন্টসটা একবার ইউজ করার পর এটা ফেলে দিতে হয় অথবা ইউজ করা যায় না এটা হচ্ছে ডিসপোজেবল করোনার সময় তো ওয়ান টাইম মাস্কটাকে ভুলে গেছি আচ্ছা একটা বললাম না বারটে এখন আসছে একটা ব্রেক টেক পিছনেরটা না একটা হচ্ছে বারটে আর একটা হচ্ছে ব্যাক টেক না আরেকটা হচ্ছে ব্যাক টেক ব্যাক টেকিংটা কি সেলাইটা না এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 সেন্টিমিটার মানে আপনি যেখান থেকে সেলাইটা শুরু করতেছেন যেখান থেকে ধরেন এখান থেকে আপনি যেখান থেকে সেলাইটা শুরু করতেছেন ধরুন এখান থেকে শুরু করলেন সেই সেলাইটা শুরু করার আগে আপনি যখন সেলাইটা শুরু করতেছেন এটা কিন্তু করে অনেকে বুঝছেন এটা বাসাতে যাদের সেলাই মেশিন আছে ওরা করে ধরেন আপনি এই জায়গা থেকে সেলাইটা শুরু করতেছেন কিন্তু দেখা যায় যে আপনি যদি এই থেকে সেলাইটা শুরু করেন পুরো সেলাইটা যদি করেন এই জায়গায় সেলাই সুতাটা যে মাথাটা আছে এটা খুলে যাবে না এর জন্য যেখান থেকে শুরু করতেছেন তার থেকে অ্যাপ্রক্সিমেটলি 1 সেন্টিমিটার আগে একটা ছোট সেলাই দেওয়া হয় যাতে সেলাইটা খুলে না যায় এইটাই হচ্ছে ব্যাক কি বলছে দেখেন অ্যাপ্রক্সিমেটলি 1 সেন্টিমিটার or a small stitch backward at the beginning and finishing of sewing and thus securing of the swan and so that the threads could not be loosed easily অর্থাৎ আপনি যেখান থেকে সেলাইটা শুরু করতেছেন অথবা যেখান থেকে সেলাইটা শেষ করতেছেন শুরু এবং শেষ যে পয়েন্টে হইলো সেই পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার শুরুর 1 সেন্টিমিটার আগে এবং শেষের 1 সেন্টিমিটার পরে একটা ছোট স্টিচিং দিয়ে দেওয়া হয় যাতে স্টিচটা খুলে না যায় সিকিউর করা যাতে স্টিচটা খুলে না যায় এখানে এটাই বলছে অ্যাপ্রক্সিমেটলি 1 সেন্টিমিটার or small stitch backward at the beginning and finishing of the sewing and thus securing of the sewn end মানে সেলাই যে শুরু করছেন অথবা শেষ করছেন এগুলো মানতে হবে এগুলো যাতে সিকিউর অবস্থা থাকে সো দ্যাট যাতে এই থ্রেডটা সহজে লুজ না হয়ে যায় খুলে না যায় বুঝা গেছে এটা দেখতে আর বাটটা কি রিস্টিচিং করা লোড বেয়ারিং ক্যাপাবিলিটিস বাড়ানোর জন্য রিস্টিচিং করা এটা হচ্ছে
বারটেক আর বেকটেক হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 সেন্টিমিটার আগে এবং পরে সেলাই সুতার যে শেষ হয় ওই জায়গাটাতে যায় ইয়া করা হয়। এখন আসলে ব্লাইন্ড স্টিচ ব্লাইন্ড মানে কি বলেন তো ব্লাইন্ড হ্যাঁ ব্লাইন্ডের বাংলা কি ঠিকই তো বলছেন ব্লাইন্ড মানে যে কানা ঠিক আছে দেখা যায় না সে দেখতে পারে না ঠিক আছে তো ব্লাইন্ড স্টিচ হচ্ছে যে স্টিচটা মানে ধরেন দেখা যায় না না মানে ধরেন দেখা তো যাবে আমরা যখন এই যে আমি যে পরে আসছি ভিতরে একটা সুতা থাকে ভেতরে সুতা না আমি যে পরে আসছি এই যে সুতাগুলো যে দেখা যাচ্ছে এই সুতাগুলো যে দেখা যাচ্ছে এগুলো যদি না দেখা যায় আবার যদি এই যে সেলাই আমরা দেখো না অবশ্যই অনেক জায়গায় দেখবেন এই যে জিন্সের প্যান্টগুলোতে অনেক মোটা মোটা সেলাই দেওয়া থাকে দেখবেন সো এটা কিন্তু ভালো দেখায় অনেক সময় সো আমাদের ব্লাইন্ড স্টিচটা হচ্ছে ফ্রন্টের পাশে যেটা হবে ফ্রন্ট ফেসিং অফ দ্য গার্মেন্ট ফ্রন্ট মানে এটা ব্যাক মানে হচ্ছে এইটা ঠিক আছে এই যে ব্যাক এই যে ফ্রন্ট একটা সেলাই সুতা দিয়ে যখন সেলাই করবেন তখন এই সেলাই সুতাটা ফ্রন্টেও দেখা যাবে ব্যাকেও দেখা যাবে যাবে না কারণ আপনি তো এইভাবে সেলাই করতেছেন সো কি করা হয় এমন ভাবে সেলাই করা হয় ফ্রন্টে দেখা যায় খুবই কম আর ব্যাকে অনেক বেশি দেখা যায় এই যে দেখেন ফ্রন্টে এরকম দেখা যায় অনেক অল্প দেখা যাচ্ছে না আর ব্যাকে এরকম দেখা যায় সো ফ্রন্টে এতটা কম দেখা যায় এবং এটা যদি আমি কালো সুতা দিয়ে সেলাই করতাম তাহলে কি ফ্রন্টে দেখা যেত সো বুঝা যায় না একই কালারের যে সুতা এত কি কিছু কি আচ্ছা এই যে একই কালারের যে দেখা যায় তো এটা কিন্তু হচ্ছে দেখা যায় না এই জন্য এটাকে ব্লাইন্ড স্টিচ বলে যে ফ্রন্টের পাশ থেকে এটা দেখা যায় না হ্যাঁ ফ্রন্টের পাশ থেকে মোটামুটি দেখা যায় না আলো অল্প পরিমাণে দেখা যায় আর ব্যাকে হচ্ছে দেখা যায় যেমন এই যে ব্যাক পার্ট ব্যাক সাইডে দেখেন দেখা যাচ্ছে ব্লাইন্ড হ্যান্ড এখন আসলে জিএসপি পরে আসছেন না পড়েন নাই হ্যাঁ এই যে লেখা আছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স এটা একটা নাম এটা একটা মানে এটা একটা জিনিসের নাম আপনাকে আমি বলতেছি ইট স্ট্যান্ডস ফর জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স ইট ইজ unilateral preferential trade agreement which is governed by a set of rules different from those applicable in a regular trade. The rules are based on the rationale to promote industrialization of the developing countries. Developing countries through a reduced or zero duty access to the development importing countries. And people say garments should be made by importing clothes from a certain country and exported to that country. Garments cannot be exported to different countries, and imported clothes cannot be sold in the local market. Every যেখানে যে কান্ট্রি হোক বিক্রি করতে পারবে না ম্যানুফ্যাকচার ক্লোদিং cannot be marketed in one country. Garments must be manufactured within a specific time, exported within a specific time. Worker must be provided with opportunities. Trimming garments sent by importer should be attached. আচ্ছা দেখেন জিএসপি হচ্ছে একটা সুবিধা ডেভেলপমেন্ট কান্ট্রি মনোযোগ দিয়ে শুনেন সব জায়গাতে এই কোর্সটা করে জিএসপি হচ্ছে একটা যারা ডেভেলপিং কান্ট্রি ডেভেলপমেন্ট পর্যায়ে আছে যারা ডেভেলপড কান্ট্রি না ডেভেলপ হচ্ছে পাস্ট টেন্স ইডি মানে এদের ডেভেলপমেন্ট হয়ে গেছে যেমন আমেরিকা কানাডা সো এদের জাপান এদের ডেভেলপমেন্ট হয়ে গেছে মানে ডেভেলপ কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রি মানে উন্নয়নশীল হচ্ছে উন্নয়ন চলতেছে সো এই যারা উন্নত রাষ্ট্রগুলো আছে তাদের যে বায়াররা এরা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিকে কিছু সুবিধা দিয়ে কিছু সুবিধা বলতে এই টাইপসের দেখেন আমার যদি আমার অনেক ক্যাপাসিটি আছে বাট আমার হচ্ছে ইয়ার
আছে না দোকান দিলে কাস্টমারের উপর ডিপেন্ড করবে না কাস্টমার যদি না থাকে তাহলে হবে সো এই উন্নত রাষ্ট্রগুলো এই ডেভেলপিং কান্ট্রিগুলোকে কিছু অর্ডার ফিক্স করে দেয় যে ঠিক আছে আপনারা ডেভেলপিং কান্ট্রি আপনারা হচ্ছে এতটুকু অর্ডার ফিক্স পাবেন হ্যাঁ পাবেন সো এটা কিছু কন্ডিশন আছে ওরা আবার একটা কন্ডিশন ধরায় যে এইটুকু অর্ডার আপনারা পাবেন কিন্তু এটার কন্ডিশনগুলো কি এর কন্ডিশনগুলো দেখেন কন্ডিশনগুলো দেখলে মনে হবে যে স্যার আমরা তো জানতাম বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা লিড করতেছি কিন্তু কন্ডিশনগুলো দেখলে এখন ভাববেন যে আমরা হচ্ছি ওই যে কিছু প্রায় বলেন না যে কাজ করা লোক দেখেন জিএসপি যারা দেয় তারা কিছু কন্ডিশন দিয়ে দেয় যে গার্মেন্টস শুড বি মেড বাই ইম্পোর্টিং ক্লোথস ফ্রম এ সার্টেন কান্ট্রি মানে যে অর্ডারটা দিচ্ছে সে তার কাছ থেকে সে ওই ক্লোথটা দিবে ধরেন আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে আপনি বানাবেন পোশাক কিন্তু আপনার জিএসপি শুরুতে যারা দিবে তার কাছ থেকে আপনাকে ফেব্রিকটা দিতে হবে কিনে নিতে হবে মানে ওরাই বানাবে আপনাকে ওই ফেব্রিক দিয়ে বানাইতে হবে এবং এক্সপোর্টেড টু দ্যাট কান্ট্রি এবং আপনি এই ফেব্রিকটা যে নিলেন তার কাছ থেকে এক্সপোর্ট করবেন অর্থাৎ বাইরের দেশে সেল করবেন তাকে তার কাছ থেকে ফেব্রিক নিয়ে আপনি পোশাকটা বানায় তাকেই আপনাকে দিতে হবে গার্মেন্টস ক্যানট বি এক্সপোর্টেড টু দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অন্য কান্ট্রিতেও দিতে পারবেন না লোকাল মার্কেটেও সেল করতে পারবেন না মানে তার কাছ থেকে ফেব্রিক নিয়ে তাকেই সবগুলো দিতে হবে ইভেন নিজেও ইউজ করতে পারবেন না তারপরে কি বলছে ম্যানুফ্যাকচারড ক্লোদিং ক্যান নট বি মার্কেটেড ইন ওনস ওন কান্ট্রি মানে আপনি নিজের কান্ট্রিতেও মানে ওই প্রোডাক্টটা যে আপনি বানাইলেন এইচএনএম দিছে আপনাকে ওই এইচএনএম আপনাকে দিছে ওর ফেব্রিক দিছে ওই সব কিছু দিছে ওই প্রোডাক্টগুলো দিয়ে আপনি গার্মেন্টসটা বানাইলেন বানায় আপনি ওই ওকেই দিতে হবে সবগুলো দিতে হবে আপনি একটা পিসও নিজের জন্য রাখতে পারবেন এই যে তাহলে চলবে কিভাবে কনভার্সন তো হচ্ছে টাকা তো পাচ্ছ প্রথম তো ইয়ে লাগবে বেতন তো আসছে বেতন আসছে কর্মসংস্থান বাড়তেছে বাট এটা ঠিক আছে কর্মসংস্থান বাড়তেছে তারপর হচ্ছে তুমি ওরা তো প্রোডাক্টের সাথে তো তোমাকে হচ্ছে টাকাও দিবে বা প্রোডাক্ট তারপরে দেখো গার্মেন্টস মাস্ট বি ম্যানুফ্যাকচার্ড উইদিন এ স্পেসিফিক টাইম ওরা যে টাইম বাইন্ডিং করে দিবে ওই টাইমের মধ্যে তোমাকে বানাইতে হবে এবং এক্সপোর্টেড উইদিন এ স্পেসিফিক টাইম একটা স্পেসিফিক টাইমের মধ্যে বানায় একটা স্পেসিফিক টাইম যেটা ওরা বাঁধে দিবে সেই টাইমের মধ্যে তোমাকে এক্সপোর্ট করতে হবে ঠিক আছে ওয়ার্কার মাস্ট বি প্রোভাইডেড উইথ অপরচুনিটিস মানে তুমি আবার এই করতে পারবে না যে ঠিক আছে নিলা নিয়ে ওয়ার্কারকে হচ্ছে তাদের কমপ্লায়েন্সের বিপরীতে যায় তুমি কাজ করাচ্ছ 8 ঘন্টা বেশি কাজ করাচ্ছ বেতন কম দিচ্ছ এটা করানো যাবে না তাদের যে অপরচুনিটিস গুলো আছে তাদের যে অধিকারগুলো আছে এগুলো কিন্তু দিতে হবে ওয়ার্কারদেরকে তারপরে ট্রেনিংস ডান সেট বাই দ্য ইম্পোর্টার শুড বি অ্যাটাচড মানে তুমি যে ট্রেনিংস এক্সারসাইজ গুলো অ্যাড করবা ট্রেনিংস এক্সারসাইজ কি পোশাক তৈরি করার ক্ষেত্রে পোশাকের মেইন ফেব্রিক বাদে বাকি যা কিছু আছে যেগুলো পোশাকে অ্যাটাচ করা হয় এগুলো হচ্ছে ট্রেনিংস আর পোশাকে ডিসপ্যাচ করার জন্য তাকে প্যাকেজিং করার জন্য তাকে প্রোডাক্টটাকে হচ্ছে কাটিং করার জন্য যা লাগে এগুলো হচ্ছে অ্যাকসেসরিজ সো আমাদের এখানে বাটন আছে আমাদের এখানে সেলাই সুতা আছে আমাদের এখানে জিপার আছে যদি শার্ট ওই যে গেঞ্জিতে জিপার থাকে অনেক জায়গায় জিপার থাকে সো এই সব জিনিসগুলো কোনো কোনো জায়গা থেকে মোটিভ আছে ওই যে তোমার দেখেন এলএফসি স্ট্যান্ডার্ড তারপর উপরে এমব্রয়ডারি করা সো এগুলো আমার গার্মেন্টস বাদেও ফেব্রিক বাদেও অনেক জিনিস আছে এই জিনিসগুলো হচ্ছে ট্রেনিংস যেমন আমার কলার আছে কলারের মধ্যে দিয়ে যে ফেব্রিক না এটা হচ্ছে ইন্টারলাইনিং সো এই সব জিনিসগুলো যেগুলা এগুলো হচ্ছে ট্রেনিংস এই ট্রেনিংস গুলো শেয়ার আপনি ট্রেনিংস গুলো লোকাল মার্কেট থেকে কিনে লাগাইতে পারবেন আপনার ইচ্ছা ট্রেনিংস গুলোও তারা পাঠাবে ফেব্রিকটাও তারা পাঠাবে প্রিন্টিং করেছে এইগুলো সব কিছু এ টু জেড তারা পাঠাবে ওদেরগুলো ইউজ করে প্রোডাক্টটা জাস্ট বানায় ওদেরকেই দিতে হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হচ্ছে আপনারা পাবেন সো এটা হচ্ছে জিএসপি জিএসপি এখন উনি বললো তাহলে এটা নিয়ে গেলাম এটা তো লস না আপনি নির্দিষ্ট অ্যামাউন্টের তো একটা অর্ডার পাচ্ছেন যে অর্ডারটা মানে একদম ফিক্স করা যেটা আপনি পাবেন আর আপনি তো প্রফিট করতে পারতেছেন কারণ আপনার ওয়ার্কারটা দিয়েও কিছু থাকতেছে সো এইটা হচ্ছে একটা কন্ডিশন এখন আসি কোটা এবং নন কোটা জিএসপিটা বুঝছেন কোটা কমিটি বুঝেন বলেন তো স্যার কষ্ট করে
যেটা বুঝছেন সেটাই রাইট। কোটা a certain amount of goods which are allowed to be exported could be fixed by the importer country to the exporter country. কি বলবো এটা? মানে ধরেন পোশাকের যে বায়ার কান্ট্রি মানে পোশাক যারা বানায় তাদের মধ্যে লিড করতেছে এখন চায়না, ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরা লিড করতেছে। তো যারা এই পোশাকগুলো বানায় নেয়, যারা এই পোশাকগুলো ইম্পোর্ট করে, তারা কিছু নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্স করে যে এই দেশ থেকে এতগুলাই নেবে, এই দেশ থেকে এত পার্সেন্ট, ধরেন আমার সোয়েটার লাগবে 100%, আমি বাংলাদেশ থেকে নেব হচ্ছে 20% ফিক্স করা, ভিয়েতনাম থেকে নেব এত পার্সেন্ট, ওইটা থেকে নেব এত পার্সেন্ট, এটা হচ্ছে ফিক্স করা, এটা হচ্ছে করা। যেভাবে ওই যে যেভাবে মুক্তিযোদ্ধা ফিক্স করে দিছিল যে কত 56% না 30% কত আমি ভুলে গেছি, যে এত পার্সেন্ট মুক্তিযোদ্ধা নাগরিকদেরকে নিতেই হবে, ঠিক সিমিলার ভাবে তারা ফিক্স করে দেয়, এইজন্য এটার নাম হচ্ছে কোটা। হ্যাঁ, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোটা নন কোটা যদি জিজ্ঞাসা করে আমরা ছাত্ররা বলে দেব, ঠিক আছে। আর নন কোটা মানে যেটা ফিক্স করা থাকে না, যে জিনিসটা ফিক্স করা থাকে না সেটাই হচ্ছে নন কোটা, বুঝা গেছে। এখন আসি ক্যাটাগরি। ক্যাটাগরি ইম্পর্টেন্ট একটা টার্ম, ক্যাটাগরি। এগুলো সবগুলো শুনবো আপনাদের কাছে, তারপর আমি বের হবো, বুঝছেন? ক্যাটাগরি ক্যাটাগরি বলতে আপনারা যেটা বুঝেন ক্যাটাগরি কিন্তু এটা না। ক্যাটাগরি বলতে বলেন না মেসেজিং এ যে ক্যাটাগরি করতেছিস কেন, এটা আলাদা করার কি দরকার, এই সেই এরকম হয় না। তো ক্যাটাগরি হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো থাকে, এই প্রোডাক্টগুলো কিছু নাম্বার দিয়ে প্রকাশ করা হয়। যেমন টি-শার্ট, সোয়েটার, পোলো শার্ট। এখন এই টি-শার্ট, সোয়েটার, পোলো শার্ট তো অনেক ধরনের আছে, অনেক ধরনের আছে না, টি-শার্ট অনেক ধরনের আছে। তারপর হচ্ছে কানাডার টি-শার্ট আছে, কানাডার ব্র্যান্ডের টি-শার্ট আছে। তো নির্দিষ্ট একটা পোশাককে নির্দিষ্ট একটা নাম্বার দিয়ে ক্যাটাগরি করা হয়। এই যে নাম্বারটা ইউজ করা হয় না, এটাকে বলা হয় ক্যাটাগরি। ধরো কানাডায় নন কোটা ক্যাটাগরিতে টি-শার্ট নিটেড এবং স্যুট শার্ট মিডিয়াম ওয়ান সাইডেড ব্রাশ অর ফ্রেঞ্চ, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার নাম্বার হচ্ছে 39। তার মানে আপনাকে যদি 39 বলা হয়, তার মানে আপনি বুঝবেন যে এটা কানাডার একটা ক্যাটাগরি এবং এটা একটা নিটেড টি-শার্ট। কি হবে বললাম? এই নাম্বারিং করাটাই হচ্ছে একটা ক্যাটাগরি। এই নাম্বারিং করাটাই ক্যাটাগরি। যেমন রেইনওয়্যারের ক্ষেত্রে কানাডাতে আপনার 41 মানে হচ্ছে রেইনওয়্যার, 41 মানে কি বুঝবেন, রেইনওয়্যার। তো তারা এইভাবে ক্যাটাগরি করে। ইউএসএ কিছু কোটা ক্যাটাগরি দেওয়া আছে। ইউএসএ তে 334 দিয়ে কটন জ্যাকেট, কোট ফর গার্লস এন্ড ওমেন বুঝায়, 335 কটন জ্যাকেট, কোট ফর গার্লস এন্ড ওমেন বুঝায়। এই জিনিসগুলো দেখেন সুইডেন। আচ্ছা, এখন আসলে হচ্ছে ইপিবি। ইপিবি, হোয়াট ইজ ইপিবি? পড়েন। It stands for Export Promotion Bureau. Export Promotion Bureau. It is a government agency that distribute the total quota for a particular year to the BGMEA member. BGMEA member. Those quota is distributed according to the volume of their garments and how many quantity they have exported for the last financial year. আমি পুরোটা আপনাদেরকে বলেছিলাম, তারপর পুরোটা বুঝে কি বলছে অ্যালাউন্স। আচ্ছা, এইটুকুই। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো হচ্ছে একটা বাংলাদেশের গভর্নমেন্টের এজেন্সির নাম। এই যে কোটাগুলো আসলো, কোটাগুলো যে আসলো, আর হচ্ছে জিএসটি সুবিধাটা যে আসলো, বাংলাদেশে কি একটা ইন্ডাস্ট্রি আপনারও আছে, ইনারও আছে, ইনারও আছে। এখন কোটা আসলো 20%। এখন আপনি যদি বলেন যে 16%ই আমি করব, তাহলে আগে তো
এটা তো আর তাদেরকে ভাগ করতে দেওয়া হয় না, এটা মূলত ভাগ করে এই যে এক্সপোর্ট প্রমোশন গুলো এরা হচ্ছে ভাগ করে দেয় এই কোটাটাকে। কার মধ্যে ভাগ করে দেয়? যারা বিজিএমই এর মেম্বার, যারা মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্লাস হচ্ছে যত টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে এগুলা, যেমন আপনাকে ঠিক সিমিলার ভাবে আপনার প্রাইসটা পাওয়ার জন্য অথবা একটা ফ্যাশন ক্লাব অর্গানাইজ করতেছে একটা প্রোগ্রাম, এটা অর্গানাইজেশনের আন্ডারে যে প্রোগ্রামটা হচ্ছে এখানে পার্টিসিপেট করার জন্য আগে আপনাকে মেম্বার হতে হবে না? ফ্যাশন ক্লাবের মেম্বার হতে হবে না? কয়জন হতে হবে? মেম্বার হতে হবে টাকা দিয়ে। এই যে টাকাটা আমি সাথে দিই না। আপনি কিন্তু মেম্বারশিপ কমপ্লিট করেন, আপনি মেম্বারশিপ কমপ্লিট করবেন না হলে আপনি দিবেন, আপনি মেম্বার না হলে ফ্যাশন ক্লাব অর্গানাইজ করতেছে এরকম একটা অনুষ্ঠানে কিভাবে মানে কিভাবে থাকা যায়? এটা তো বিভিন্ন জায়গায় যে স্ট্যান্ডার্ড যে গ্রুপগুলো আছে অথবা যে স্ট্যান্ডার্ড যে ক্লাবগুলো আছে এগুলো কিন্তু এন্ট্রি করতে পারবে, কারণ মেম্বাররা তো এন্ট্রি করবে, তাই না? সো তাও 14 পেজ দেখে পোস্ট দেওয়া আছে 14 ব্যাচ কি দেওয়া হয়? পোস্ট দিয়ে বসো টাকা হচ্ছে না দিয়ে আদি সাইড করতে বলো তোমরা একজন পাইতো 14 ব্যাচ আপনারা তো ক্লাসে আসেন না, ক্লাস করেন রেগুলার ক্লাস। এখন আপনাদের 14 ব্যাচে শুনেন এখন যেটা করা হয়েছে ম্যাক্সিমামটাই করা হয়েছে হচ্ছে এই কমিটিটা তো রিট্রাই হবে, এটা তো এই কমিটি থাকবে না। আর 14 15 বলেন 14 15 16 আমরা তো এই ব্যাচগুলা হচ্ছে এখনো জুনিয়র হিসেবে ধরতেছি, এবং জুনিয়র আপনারা 10 ব্যাচের থেকে তো জুনিয়র। এখন আপনারা যখন আস্তে আস্তে সিনিয়র পর্যায়ে যাবেন, যখন আপনারা ফাইনাল ইয়ারে উঠবেন তখন কি মনে করছেন প্রেসিডেন্ট থাকবে জুনিয়র থেকে? আপনাদের মধ্যে থেকেই থাকবে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এখন কি শাহরুখ তুনার এখন শাহরুখ 10 ব্যাচে তুনার মি আরে না আছে তুনার থেকে ছিলেন না আমরা তুনার ভাই। আচ্ছা দেখেন বিজিএম এর মেম্বার হতে হবে, বিজিএম এর মেম্বারদের মধ্যে এটা মূলত ডিস্ট্রিবিউট করা হয়, বুঝা গেছে? স্যার যারা নিবে ওরা কি এবার এই মেম্বার থেকেই নেয়? মানে ধরেন আমি এখন ফ্যাশন ক্লাবের পক্ষ থেকে আমি কিছু ফ্যাশন ক্লাবের ফান্ড থেকে আমি কিছু গিফট দিব, এখন আমি এই গিফটটা কাকে দিব? যারা ফ্যাশন ক্লাবের মেম্বার তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো না, কারণ ক্লাবটা তো তাদের। সো এরকম এই যে কোটাগুলো আসে অথবা এই যে জিএসটি সুবিধাগুলো আসে এটা হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে গভর্নমেন্ট এজেন্সিটা আছে এটা হচ্ছে বিজিএমই এর যারা মেম্বার তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। বিজিএমই এর মেম্বার থাকলে তাদেরকে কিছু শর্ত মানতে হয়, তার জন্যই তারা বিজিএমই এর মেম্বার। তারা পরিবেশের ক্ষতি করে না, তারা একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কিং পরিবেশ মেইনটেইন করে, তারা ওয়ার্কারদের সাথে ভালো কমপ্লায়েন্স দিতে হয়, এই জন্যই তারা বিজিএমই এর মেম্বার। বিজিএমই এর পুরোটা পড়ে আসে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আমি নিজে বলে দিচ্ছি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টাকা দেওয়া লাগে না স্যার শেষেরটা এসএসসি। স্যার এই গ্রুপের মেম্বার দিলে টাকা দেওয়া লাগে টাকা দেওয়া লাগে না এরা শর্ত মিলে চুক্তি না করে শর্ত মানে একটা ফান্ড অবশ্যই বিজিএমই দিতে পারে, অবশ্যই দিতে সাবস্টান্স তো আমি এর মিনিংটা বলে দিচ্ছি তাই তো সাবস্টান্স। আচ্ছা তারপরে দেখেন এই কোটাটা those quota is distributed according to the volume of their garments and how many quantity they have exported for the last financial year. So এটা কিসের উপর বেসিস করে দেওয়া হয় যে কতটুকু মানে ভলিউম, কতটুকু গার্মেন্টস ভলিউম এবং কতগুলো কোটা তারা লাস্ট ফাইনান্সিয়াল ইয়ারে তারা কতটুকু এক্সপোর্ট করছে এটার উপর ডিপেন্ড করে। এখন অ্যালাউন্স কি এটা বলতে হবে? বলতে অ্যালাউন্স কি? তুই দিবি আমাদের যে স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট আছে অ্যালাউন্স এগুলো লিখতে হবে। অ্যালাউন্স কি বারবার কেন অ্যালাউন্স কি? অ্যালাউন্স হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট আছে এর সাথে আমরা কিছু অ্যালাউন্স অ্যাড করি, তারপর তো আমরা পোশাকটা বানাই, তাই না? সুইং অ্যালাউন্স, ট্রিমিং অ্যালাউন্স বলছিলাম না, আপনার বডির মাপ হচ্ছে 33, আপনি 33 তো কাটতে পারেন না, কিছু অ্যালাউন্স লেগে কাটতে হবে। সো এই এডিশনাল যে মেজারমেন্টটা এটা হচ্ছে বুঝা গেছে? তারপর প্যাটার্ন, বেসিক ব্লক, ওয়ার্কিং প্যাটার্ন, প্রোডাকশন প্যাটার্ন এগুলো পড়াবো আর পড়া যাবে। এটি স্যার
বলতেছে এগুলো 3 দিন ধরে পড়াচ্ছি জি স্যার আমি কোশ্চেন প্যাটার্ন কি আমি কোড প্যাটার্ন কি জিজ্ঞেস করেন এগুলো আমি সব জিজ্ঞাসা করব প্যাটার্ন ব্লক প্যাটার্ন 3টা প্যাটার্ন পড়াইছি না এই কালকে পড়াইলাম না এর আগে পড়েছিলেন স্যার এর আগে পড়াইছিলাম কালকে পড়াইছি এর আগে দুইজনকে আশরাফুল আর ইয়াকে কালকে আমি ধরে ধরে জিজ্ঞাসা করছিলাম তারপর স্যাম্পল অ্যাপ্রুভ স্যাম্পল তো বুঝতেছেন প্রথমে একটা স্যাম্পল তৈরি করে নেওয়া হয়েছিল অ্যাপ্রুভ স্যাম্পল হচ্ছে যেটা স্যাম্পলটা বার করে এটা বাইরের কাছ থেকে অ্যাপ্রুভ করে নেওয়া হয় যে প্রোডাক্টটা এরকম হবে তারপর কাউন্টার স্যাম্পল যদি এই স্যাম্পলটা অ্যাপ্রুভ না হয় তারা কিছু কোটেশন দেয় যে না স্যাম্পলটা অ্যাপ্রুভ হয়নি এই জায়গাগুলোতে প্রবলেম আছে তখন এটা দিয়ে স্যাম্পলটা আবার ম্যানুফ্যাকচারার কোম্পানিকে ঘুরায় দেয় ম্যানুফ্যাকচারার কোম্পানি এটা আবার সংশোধন করে আবার একটা স্যাম্পল পাঠায় এটাকে বলা হয় কাউন্টার স্যাম্পল কাউন্টার অ্যাটাক করা প্যাটার্ন গ্রেডিং বলেন তো সাইজগুলো স্যার গ্রেন লাইন না বলতে পারলে ফাটাবো গ্রেন লাইন কালকে গ্রেন লাইন অনেকবার পড়াইছি গ্রেন লাইন প্যাটার্ন পিসের উপরে এরো মার্ক দেওয়া হয় ওয়ার মার্ক ওয়ার মার্ক এটা হচ্ছে সবসময় প্যাটার্নটা ওয়ার ডিরেকশনে বসাইতে হয় কালকে পড়াইলাম না ভিডিওতেও আছে দেখবেন এলসি এটা পড়েন এলসি কি লেটার অফ ক্রেডিট বলছিলাম না ধরেন আচ্ছা ধরেন লেটার অফ ক্রেডিট এলসি এর পূর্ণ রূপ এলসি ধরেন সাব্বির সাব্বিরকে সবসময় আমি এক্সাম্পল নিই কারণ ও একটু দুষ্ট তো সাব্বির ধরেন আমার বায়ার সে প্রোডাক্ট কিনবে সে করলো কি 2000 না 2 লক্ষ পেন্টের অর্ডার আমাকে দিল যে এই স্পেসিফিকেশনে প্রতিটা পেন্টে এই যে আপনাকে 100 প্রতিটা পেন্টে এই যে 80-90 $, করে দিব আপনি হচ্ছে আমার 2 লক্ষ পেন্ট বানায় দিন অর্ডার প্লেসমেন্ট করুন অর্ডার করছেন মানে সাবমিট অর্ডার করছেন আমি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখন আমি ধরুন বানাইলাম 2 মাস ধরে বানায় দেখি সাবমিট হওয়া স্যার পরে তারপরে একটা চুক্তি হ্যাঁ এই যে আপনি ধরতে পারেন এটা আপনি বলছেন স্যার বলছি না এটা হচ্ছে তাহলে বলতে বলছেন না কেন ধরে সাবমিট হওয়া হয়ে গেছে টাকাও নাই সেও না ওই প্রোডাক্ট আমি কি করব মানে অর্ডার দিয়ে সে দিচ্ছে না এটা হচ্ছে যে অনলাইন কি আপনি একটা ব্যাংকের ভিতরে টাকা দিয়ে ব্যাংক কইটা দায়িত্ব নেই ব্যাংক ওটা দায়িত্ব নেই যদি এই সাবমিট না টাকা দেয় তাহলে ব্যাংক আমাকে টাকা দিবে ব্যাংক এই রিস্কটা নেই ঠিক আছে এটা হচ্ছে এলসি লেটার অফ ক্রেডিট মাস্টার এলসি যখন এলসিটা ওপেন করা হয় টু ইম্পোর্ট দ্য গুডস ডাইরেক্টলি ফ্রম এক্সপোর্টার টু দ্য বায়ার ইজ কল্ড মাস্টার এলসি যখন এলসিটা ওপেন করা হয় গুডস ইম্পোর্ট করার জন্য ডাইরেক্টলি এক্সপোর্টার কাছ থেকে তখন এটা হচ্ছে মাস্টার এলসি পুরোটা হচ্ছে এগ্রিমেন্ট এলসি মানে এগ্রিমেন্ট এখন আপনি এই এলসিটা বিভিন্ন পর্যায়ে এটার উপর ডিপেন্ড করে যেমন ব্যাক টু ব্যাক এলসি দেখেন এখানে দেখেন ব্যাক টু ব্যাক এলসি মানে কি জানেন ধরেন উনি হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে আমি হচ্ছে ম্যানুফ্যাকচারার আমি বানাবো তখন উনি আমাদের সাথে ব্যাংকে একটা চুক্তি হলো যে সাবমিট যদি টাকা না দেয় ব্যাংক আমাকে টাকা দেবে এটা আমি সাবমিটের উপর তো আমার বিশ্বাস আমার ব্যাংকের উপর আছে যে আমি ওই জন্য প্রোডাক্টগুলো বানাইলাম এখন ব্যাংক এটা কি করে ব্যাংক হচ্ছে ওর হচ্ছে সম্পত্তির ডকুমেন্টস নিয়ে থাকে দলিল নিয়ে থাকে যে ওই যদি পাওয়া যায় ও সম্পত্তি গেছে আমাকে টাকা দিবে ঠিক আছে এটা তো আপনারা জানেন অনেকে টাকা নেয় ব্যাংক থেকে তো বাড়ির সম্পত্তি হ্যাঁ ইয়া করে তো এই যে এটা হলো এখন সে তো আমাকে অর্ডার দিতে হচ্ছে 50 লক্ষ টাকা আর 50 লক্ষ টাকা তো প্রোডাক্ট আমার রো ম্যাটেরিয়ালস গুলো কিনতে হবে না 50 লক্ষ টাকা সে যদি আমাকে অর্ডার দেয় আমাকে অন্তত 30 লক্ষ টাকা খরচ করতে হবে 30 লক্ষ টাকা তো আমার কাছ থেকে নাই তো আমি কি করব জানো ব্যাংক থেকে নেব না আমি হচ্ছে এই এলসিটা নিয়ে যায় যে এই যে আমার অর্ডার আসছে ব্যাংক এগ্রিমেন্ট করছে এই এলসিটা নিয়ে আমি র ম্যাটেরিয়ালস যেখান থেকে নিব ফেব্রিক ক্লিনিক্স এই তাদের কাছ থেকে আমার একটা এই এলসিটা দেখাবো যে এই যে এগ্রিমেন্ট হইছে তুমি তোমার প্রোডাক্টগুলো দাও আমি বেচে তোমাকে টাকা দেব বাকি বা এইভাবে হয় না বিজনেস তো এইভাবে হয় সো এই এলসিটা দেখায় আমার র ম্যাটেরিয়ালস কালেক্ট করার জন্য তাদের সাথে আমার একটা এলসি খোলা হয় এটা হচ্ছে ব্যাংক বুঝা গেছে বুঝতেছেন আমি রিয়েল লাইফের সাথে एग्जांपल টানে বুঝাচ্ছি যাতে মাথায় থাকে জি স্যার সরকারি চাকরি টাকা দিতে হবে কি
ইনভয়েস। ইনভয়েস হচ্ছে গুডস গুলা ইম্পোর্টার কান্ট্রি থেকে দেওয়ার পরে দেন এই আপনার যে প্রাইস কত প্রাইস হইছে এই প্রাইস মানে আপনার কত কস্ট হইছে এই কস্ট গুলাকে মেনশন করে একটা ডকুমেন্ট পাঠানো হয় বায়ারের কাছে যে আপনার এত টাকা খরচ হইছে এটাকে বলা হচ্ছে ইনভয়েস। স্যার একটা আইডিয়া করতে ভ্যানের অর্ডারটা কত টাকা খরচ হইছে এটা হচ্ছে ইনভয়েস। তারপর দেখেন ও ইম্পোর্টেন্ট একটা টপিকস আসছে মোড অফ পেমেন্ট। ইম্পর্টেন্ট টপিক থাকবে স্যার ইম্পর্টেন্ট প্রসেসটা কি কালকে আচ্ছা ঠিক আছে শেষ করে দাও স্যার। আচ্ছা ঠিক আছে অনেক পড়ছেন এখন শেষ করে দিচ্ছি। এখন বলেন সবগুলো এক পাশ থেকে বলা শুরু করেন। আশা আপনি বলেন। আমি বলবো স্যার